নমস্কার। আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, দেখবেন এবং অতি অবশ্যই ছড়াবেন। তার কারণ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ শুধু এই জন্যেই নয় যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আসছে এবং এমন কিছু ঘনিষ্ঠ বৃত্তের লোকজনই সেটা তুলছেন যা ভারতবর্ষের ইতিহাসে অভূতপূর্ব কখনো হয়নি। এবং এটা একটা কারণ, কিন্তু শুধু এই জন্যই নয়, আরও একটা কারণ আছে যে যদিও এই অভিযোগ অভূতপূর্ব এবং ভয়ানক, তবুও গদি মিডিয়ায় এই খবরের টিকিটিও কিন্তু দেখতে পাবেন না। ফলে এই ভিডিও এবং আরও কিছু এরকম ভিডিওই হলো এই ধরনের খবরের একমাত্র সূত্র, এবং এর প্রতিটি কথা অভিযোগ সম্পর্কে যা বলা হবে অভিযোগের সত্যতা নিয়ে নয়, অভিযোগ সম্পর্কে যা বলা হচ্ছে প্রত্যেকটা কথা জলজান্ত সত্যি, এবং তবুও গদি মিডিয়ায় টিকিটিও দেখতে পাবেন না। তো খবরটা কি নিয়ে? খবরটা আগেই বললাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত। তো কি হয়েছে না, তাঁর সম্পর্কে কিছু বিস্ফোরক কথা বলেছেন অন্য কেউ নয়, আরেকজন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। তো কখন বলেছেন না, তরুণ গৌতম নামে একজন স্বাধীন জার্নালিস্ট, স্বাধীন সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে এপস্টিন ফাইল, মহিলাদের সঙ্গে অনাচার, এইসব নিয়ে কথা হচ্ছিল। তো সেই প্রসঙ্গেই ভারতের কথা আসে। তো সেখানে যাওয়ার আগে আমি আগেই বলেছি কথাগুলো জলজান্ত সত্যি। তো সুব্রমণ্যম স্বামী ঠিক কি বলেছেন হিন্দিতে বলেছেন, একবার ছোট্ট করে দেখে নিন। जब एप्स्टीन फाइल में भारत के लोगों के नाम आने लगे तो बड़ा हम दुखी हुआ। मुझे लगा था कि वी आर नॉट लाइक, जैसे कैनिबलिज्म है वहां पे कैनिबल बच्चों को खा रहे हैं, छोटे बच्चे 3-3 साल की बच्चियों को के साथ सेक्स कर रहे हैं। तो मुझे बड़ा आश्चर्य हुआ जब भारत के लोगों के नाम आने चाहिए कि इनके नाम आने की जरूरत क्या थी। देखो ये एक बीमारी है, कुछ भी कहें इस बीमारी है। तो जाते हैं। अब मैं 3-4 नाम महिला के दे सकते हैं जो MP बने हैं, वो जाकर सोना पड़ा उनको, उनके साथ, मोदी के साथ। एक मिनिस्टर बने सोकर। তো এরপরে বিশেষ কিছু বলার থাকে না, তবুও আর একবার বলি যে হিন্দিতে হচ্ছিল, যদি কেউ বুঝতে না পারেন একটু ছোট্ট করে অনুবাদ করে দিই। কথা হচ্ছিল এপস্টিন ফাইল, মহিলাদের সঙ্গে অনাচার, এইসব নিয়ে সেই প্রসঙ্গে ভারতের কথা আসে। এবং সুব্রমণ্যম স্বামী হিন্দিতে যেটা বললেন সেটা হচ্ছে, আমি 3-4 জন মহিলার নাম দিতে পারি যারা সাংসদ হয়েছেন, তাদের গিয়ে শুতে হয়েছিল ওর সঙ্গে, মোদির সঙ্গে। একজন তো মন্ত্রী হয়ে গেলেন। তো উনি হিন্দিতে কথাগুলো বলেছিলেন, এই হচ্ছে তার অনুবাদ। এবার হিন্দি থেকে বাংলায় তো হুবহু অনুবাদ হয় না, কিন্তু মোটের উপর ঠিক এই কথাগুলোই বললেন। যথাসম্ভব যথাযথ অনুবাদ করার চেষ্টা করেছে। উনি নাম নিয়েছেন, সবার কথা বলেছেন, মন্ত্রী হয়ে গেছেন এবং সাংসদ হওয়ার জন্য মোদির সঙ্গে শুতে হয়েছিল, এই কথা তো উনি বলেছেনই। তো সত্যি কথা বলতে কি এরপর আলাদা করে বলার কিছু নেই। তো কথা হচ্ছে যে সুব্রমণ্যম স্বামী তিনি কে, তার অভিযোগের যথার্থতা কী। মনে রাখতে হবে যে সুব্রমণ্যম স্বামী কিন্তু কোনো হেজি পেজি লোক না। তিনি বিজেপির সদস্য, এখনও সদস্য এবং নেতা। রাজ্যসভার সদস্য ছিলেন, এই কদিন আগে ছিলেন বিজেপির জাতীয় কর্ম সমিতিতেও। এবং এইটুকুই শুধু নয়, বিজেপির যে মতাদর্শ সেটা ছড়িয়ে দেওয়াতে তার ভূমিকা কিন্তু প্রবল। রাম মন্দির নিয়ে যে বিখ্যাত রায়ের পরে, যে বিখ্যাত রায়ের ফলে নির্লজ্জের মতো অযোধ্যার ধ্বংসস্তূপের উপর, ওই বাবরি মসজিদের যে ধ্বংসস্তূপ, তার উপরে রাম মন্দির তৈরি হয়ে গেল ড্যাং ড্যাং করে। সেটা ওই তালিবানদের বুদ্ধমূর্তি ভেঙে দেওয়ার সঙ্গে তুলনীয়, যদিও তার উপরে তারা গিয়ে মসজিদ বানায়নি। তো যাই হোক, তো সেই মামলাকারীদের মধ্যে খুব বড় একজন, মুখ্য একজনই ছিলেন হচ্ছে এই সুব্রমণ্যম স্বামী। এবং এই মামলাটা বিজেপির যে কাজে লেগেছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুধু সেটাই নয়, রাম মন্দিরের পক্ষে, 370 বিলোপের পক্ষে এবং যে ইউনিফর্ম সিভিল কোড তার পক্ষে তিনি জোরালো জনমত তৈরি করার পিছনে একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিলেন। তো এর মধ্যে প্রথম দুটো তো হয়েই গেছে, ইউনিফর্ম সিভিল কোডটা এখনও বাকি। তো এইগুলো করেছিলেন তিনি দীর্ঘদিন ধরে। 2013-তে বিজেপিতে যোগ দেন, তার আগে ছিলেন জনতা পার্টিতে। জনতা পার্টি বিজেপির সঙ্গে মিশে যায়। উনি যে জনতা পার্টির অংশটা করতেন তো সেটা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠই ছিল, পরে মিশে যায় আর কি। তো তার আগেও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন একটা সময়। তো এই মাপের একজন নেতা যিনি এখনও বিজেপি সদস্য, তার এই ধরনের একটা অভিযোগ বাইরের কোনো চক্রান্ত কিন্তু নয়। বলা যেতে পারে পার্টির ভিতরে পার্টির লোক দিয়ে পার্টির সর্বোচ্চ নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে। এটা একটা বিরাট কেলেঙ্কারি।
কিন্তু কথা হচ্ছে যে এই নিয়ে কিন্তু বিজেপির কোনো নেতাকে, যেটা খুব কৌতূহলোদ্দীপক, সেটা হলো যে কাউকে এখনও মুখ খুলতে দেখা যায়নি। ভবিষ্যতে যাবে কিনা আমি বলতে পারবো না। তো অভিযোগ যে উনি করেছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, ভিডিও আপনাদের দেখালাম, তারপরেও কেউ কিন্তু মুখ খুলছেন না। তো বিজেপি তার নেতাকে নিয়ে ঠিক কী করবে সে সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে কেলেঙ্কারি কিন্তু এইখানেই থেমে থাকছে না। কেলেঙ্কারি আরও বাড়িয়েছেন আরেকজন হিন্দুত্ববাদী, তিনি হচ্ছেন মধু পূর্ণিমা কিশ্বর। তিনিও কিন্তু একেবারেই যে সে মহিলা নন, একাধারে নারীবাদী, হিন্দুত্ববাদী এবং একদা মোদির ভয়ানক সমর্থক। এক কথায় শাইনিং হিন্দুত্ববাদী বলতে যা বোঝা যায়। এবং নারীবাদী বলতেই অনেকে ভাবেন যে এরা বোধহয় হিন্দুত্ববাদী হতে পারে না, নারীবাদী মাত্রেই হচ্ছে প্রচণ্ড র্যাডিক্যাল। তা কিন্তু নয়। ভারতবর্ষে নারীবাদকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন এই সমস্ত মহিলারা। তো যাই হোক, কথা সেটা নয়। এক কথায় একে বলা যায় যে একদম শাইনিং হিন্দুত্ববাদী, সব দিকেই আছেন। তো এই নিয়ে ভয়ানক ভয়ানক সব কথা বলেছিলেন। তার মধ্যে মোদিকে ইনি তীব্রভাবে সার্টিফিকেট দিয়েছিলেন যে মোদির ডিএনএতে সাম্প্রদায়িকতার লেশ মাত্র নেই। বলেছিলেন মোদি গান্ধীর সঙ্গে তুলনীয়। তো এইসব তো বলেইছিলেন। শুধু সেখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদিকে, যখন উনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হন তখন তাকে কলঙ্ক মুক্ত করতে আস্ত একটা বই লিখে ফেলেছিলেন। সেটা হিন্দুত্ববাদী সার্কেলে, হিন্দুত্ববাদী বৃত্তে বিপুলভাবে প্রচারিত হয়েছিল। এবং বিজেপি এই যে মোদির ন্যারেটিভটা তৈরি করেছিল 2014 বা তার পরে, সেই মোদি ন্যারেটিভ তৈরিতে ভীষণ ভীষণ কাজে লেগেছিল। ফলে বৌদ্ধিক বৃত্তে এই মধু কিশ্বরের যে প্রবল প্রভাব ছিল, এবং অনেক ক্ষেত্রে ভুয়ো খবর ছড়ানোর জন্য তাকে দায়ী করা হয়েছিল অনেক 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 বৃত্ত থেকে, এসবও ঘটেছে। তো বৌদ্ধিক বৃত্তে হিন্দুত্ববাদকে ছড়িয়ে দেওয়ার পিছনে একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিলেন, যেমন নিয়েছিলেন সুব্রমণ্য স্বামী। তা হেন মধু কিশ্বর সুব্রমণ্যম স্বামীর সাক্ষাৎকার শুনে টুইটারে যা বলেছেন সেটা শুনলে চোখ কপালে হয়ে যাবে। টুইটারে একদম সরাসরি ওনার ভিডিওটা রেফার করে বলেছেন যে এই জন্যই 2014 সালের মে মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে আমি মোদির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলাম, এমনকি আমার লেখা বইটা উপহার দিতেও যায়নি। তো তিনি ঠিক কী কারণে এটা করেছিলেন, আমি আবারও এটা ইংরেজিতে লেখা, আমি মোটামুটি বাংলায় অনুবাদ করে দিলাম। তো কথা হচ্ছে যে কী কারণে উনি জাননি, ঠিক কী জানতেন। তো যিনি যেটা জানতেন সেটাও পরিষ্কার করে বলেছেন, একদম এটাও উদ্ধৃতি চিহ্নের ভিতরে, যে মোদির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যেসব নারীদের এমপি এবং মন্ত্রী করা হয়েছিল তাদের নাম শুরুতেই সঙ্ঘী ক্ষমতার নেটওয়ার্কের মধ্যে যথেষ্ট উচ্চ গ্রামে ফিসফাস করা হচ্ছিল। সেই কারণে আমি খুব আগেই সতর্কতা অবলম্বন করেছিলাম। তো সতর্কতাটা কিসের জন্য সেটা অবশ্য খোলসা করে লেখেননি এইখানেও। উনি নিজে নারী বলে না অন্য কোনো কারণ ছিল, ভয় পেয়ে সতর্কতা অবলম্বন করেছিলেন নাকি অন্যের কথা শুনে, সেটা উনি লেখেননি। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপাতত আমরা কেলেঙ্কারিতে ফিরি। তো এখানেই শেষ নয়, ওই যে লম্বা টুইট যেটা আপনাদের স্ক্রিনে একটু একটু করে দেখাচ্ছিও, সেখানে কিশ্বর আরও অনেক কথা বলেছেন। আবারও অনুবাদে বলি, যেমন এই কথাটা পরিষ্কার বলেছেন যে 2014 সালে যখন আমি বক্তৃতার জন্য আমেরিকায় গিয়েছিলাম সেখানেও ওর আয়েশির গল্প শোনা যাচ্ছিল। দ্বাদশ শ্রেণী পাস স্মৃতি ইরানিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করার ঘটনা এই আগের কেলেঙ্কারির কাহিনীগুলোকে বিশ্বাসযোগ্যতা দিয়েছিল, যেগুলো তখনও পর্যন্ত গোপন ছিল। মানসী সোনিকে নিয়ে কেলেঙ্কারি অবশ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল। এবং তারপর আর দু একটা বাক্য লিখে অন্য একটা কথা লিখেছেন যে এছাড়া গুজরাটের লোকজন, এমনকি মোদির ঘনিষ্ঠরাও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নারীদের সাথে তার অসুস্থ যৌন সম্পর্কের ঘৃণ্য গল্প আমার সঙ্গে শেয়ার করেছিল। কখন এটা হয়েছিল না, এবং এর আগে যখন তিনি প্রচারক এবং বিজেপি অফিস বেয়ারার ছিলেন তখন থেকে এই গল্পগুলো নাকি চালু। তো এইটা হচ্ছে ওর টুইটের একটা অংশের অনুবাদ, পুরোটাই বিস্ফোরক। যেমন আরও অনেক বিস্ফোরক কথা বলেছেন, যেমন অমিত মালব্য, তাকে বলেছেন পর্ন পেডলার। তো তিনি নাকি পর্ণ সরবরাহকারী, কাদের কাছে সরবরাহ করে বলেননি, কিন্তু যাকে সংস্কৃতে বলে এহ বাহ্য। এইখানেই শেষ নয়, এরপরে খুব স্পষ্ট করে লিখেছেন একদম সবচেয়ে বিস্ফোরক কথাগুলো। সেগুলো কি
না মোদির ব্যক্তিত্বের ব্যাধি আমাকে নিশ্চিত করেছে যে আমাদের নেতাদের যৌন দুর্নীতির প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। যারা এই দিক থেকে আপোস করেন তারা আর্থিক দুর্নীতিগ্রস্ত যারা, তাদের থেকেও ভারতের শত্রুদের ব্ল্যাকমেলিংয়ের কাছে খুব সহজেই নতি স্বীকার করেন। শীঘ্রই প্রমাণ দেব যে কিভাবে ওকে প্রথম দিন থেকেই ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই সেই অশ্লীল 56 ইঞ্চির অহংকার। তো এই কথাটা যে বিস্ফোরক এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক, যে তিনি নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন এবং বহু নারী তার সঙ্গে শুতে বাধ্য হয়েছেন যাতে তারা এমপি বা মন্ত্রী হন, এটা নিজেই একটা বিস্ফোরক অভিযোগ। তার সঙ্গে বলা হচ্ছে যে এই ঘটনাকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিরা তাকে খুব সহজেই ব্ল্যাকমেল করছে এবং এই প্রমাণও নাকি আছে। তার মানে যদি এটা সত্য হয়, সত্য কিনা জানি না, যদি সত্য হয় তার মানে ভারতবর্ষের নিরাপত্তা, যা নিয়ে উনিজির এত বড় দাবি, 56 ইঞ্চির এত বড় দাবি, সেটা কিন্তু ইতিমধ্যেই কম্প্রোমাইজড। তো ভারতবর্ষের পক্ষে এটা কি ভয়ানক, কি বিপজ্জনক একটা ব্যাপার, সেটা বলার অপেক্ষা রাখে না। তো অভিযোগ শুরু করেছিলেন সুব্রমণ্যম স্বামী, তিনি শুধু নারী সংক্রান্ত অভিযোগ এনেছিলেন মধুকিশ্বর। আরও বড় অভিযোগ এনেছেন যে এইটাকে কাজে লাগিয়ে, শুধু ওটুকুই নয়, এটাকে কাজে লাগিয়ে বহিঃশত্রুরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেলও করছে। তো এই যেটা বললাম সেটা আপনাদের টুইটটাও খানিকটা করে দেখিয়েছি, আপনারাও নিজেরা চেক করে নিতে পারেন। প্রায় হুবহু অনুবাদ, আমি একটু টিকাও যোগ করলাম, প্রায় হুবহু অনুবাদ, কিন্তু ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গেলে খুব সামান্য দু একটা কথা এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটের উপর যে কথাগুলো এই নিয়ে কোনো সন্দেহ নেই, অভিযোগটা একদম এই। এবং হিন্দুত্ববাদী প্রভাবশালী শিবির থেকে যে এই অভিযোগগুলো আসছে সে নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই, এগুলো আদৌ বাইরের কোনো অপপ্রচার না। এবং প্রচণ্ড কৌতূহলোদ্দীপক ব্যাপার, যেটা আগেই বললাম, যে বিজেপি নেতারা মুখে একদম ছিপিয়ে এঁটেছেন, এ নিয়ে সম্পূর্ণ চুপ। সন্দেহ হয় যে চেষ্টা করছেন পুরো জিনিসটাই একদম চেপে দিতে। তো এই ধরনের অভিযোগ এলেই বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম অভিযোগ এলে এবং প্রভাবশালী মহল থেকে অভিযোগ এলে গণমাধ্যমে হইচই পড়ে যেত, হই হট্টগোল পড়ে যেত, অভিযোগ ঠিক হোক বা ভুল হোক। কিন্তু ভারতীয় মিডিয়ায় এ নিয়ে কিচ্ছু শুনবেন না। তার কারণটা তো আমরা জানি, যে এই গদি মিডিয়া কেন বলা হয়, কেউ ভয়ে চুপ, কেউ ভক্তিতে চুপ। তো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের মিডিয়ার যা অবস্থা, তাতে এটাকে মিডিয়া বলতে লজ্জা হয়। সাংবাদিক বলে যারা পরিচয় দেন, তারা কী করে পরিচয় দেন জানি না, তারা সাংবাদিকতার নামের লজ্জা অনেকেই। তো এদের এরকম বিভিন্ন রকম ছোটোখাটো বিষয় এরকম চেপে দেওয়ার প্রচুর উদাহরণ আছে, সে তো আমরা জানি। পশ্চিমবঙ্গেই এক প্রাক্তন সাংবাদিক, যিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন, গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজেই ডাক বাজিয়ে বলেছেন যে তারপর সব খবর চেপে দেওয়া হয়েছিল, উদ্যোগ নিয়ে রীতিমতো। এখনও দেখবেন একজন প্রখ্যাত আইনজীবী, শ্লীলতাহানি, খুব প্রগতিশীল আইনজীবী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ হচ্ছে, সেটাতে তার পক্ষে সিপিএম, বিজেপি সব দলের আইনজীবীরা দাঁড়িয়ে পড়েছেন এবং কোর্টের কী অবস্থা জানি না, হয়তো বারও করে আনছেন, এখনও তো গ্রেপ্তার হননি। কিন্তু কথা হচ্ছে যে যাই হোক, এই যে খবর কি হচ্ছে, এটা কিন্তু প্রথম দিনের পর থেকে খুব কায়দা করে চেপে দেওয়া হচ্ছে। তো এইগুলো তো খুচরো জিনিস। আর এইটা হচ্ছে যেটা আপনারা এখন শুনছেন, এটা তো স্বয়ং প্রধানমন্ত্রী, মাই বাপ, ইনি যে কী করতে পারেন, এবং এর কৃপাতেই সংবাদ মাধ্যম টিকে আছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো সব মিলিয়ে পুরো যেটা দাঁড়াচ্ছে যে অভিযোগগুলোর মধ্যে কিঞ্চিত কিন্তু সত্যতা আছে, এইরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে। নইলে তো জোর গলায় ওরা বলতেন যে ভুলভাল কথা বলছে, মিডিয়ায় হই হই হতো, তারপর সম্পূর্ণ ভুল, মোদির নামে অপপ্রচার, এই সমস্ত কিছু চারদিকে ছড়িয়ে যেত। মিডিয়া তো ওদের হাতে কম নেই, পুরোটাই তো গদি মিডিয়া। তো চেপে যাওয়ার যে চেষ্টা হচ্ছে, এই নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে যে অভিযোগগুলোর মধ্যে সত্যতা আছে, পুরো না আংশিক বলতে পারবো না, আছে না নেই বলতে পারবো না, তবে সন্দেহ হচ্ছে। এবং মধুকিশ্বর বা সুব্রমণ্যম স্বামী, তাদেরকেও যে বিশেষ খোঁচানো হচ্ছে না, এটা নিয়েও সন্দেহ হচ্ছে যে এরা যদি আরও কিছু বলে দেয় বাপু, এই আশঙ্কায় যে খোঁচানো হচ্ছে না, এরকম একটা সন্দেহ তৈরি হচ্ছে। এবং তলে তলে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, যে অভিযোগ হলেই তা সত্য হয়ে যায় না, কিন্তু অভিযোগই যেখানে চেপে দেওয়া হয়, যেখানে যিনিই বক্কক তিনিই বিচারক, সেখানে কথাটা হলো যে বিচারটা করবে কে, সেটা আমাদের জানা নেই। এবং সর্বক্ষেত্রে কিন্তু মনেও রাখা হয় না যে অভিযোগ
হলেই সেটা সত্য নয়। তরুণ তেজপালের কথা বলছি, সেখানে তো এই ধরনের নারীবাদীরা ঝাঁপিয়েও ছিলেন না, তথাকথিত প্রগতিশীল স্ট্যাম্প পাড়া নারীবাদীরাও ঝাঁপিয়ে পড়েছিলেন যেন অভিযোগ এসছে তার মানে ঠিক। আর এইখানে গদি মিডিয়া কাউকে তো বলতে দিচ্ছেই না, ওনারা নিজেরাও কিছু বলছেন না, কারণ গদি মিডিয়ার লাইসেন্স, প্রচারের আলো ওদের লাগে। তো এই কথাটা যে অভিযোগ এলেই সত্যি নয়, সেটা মনে রাখা হয় না সর্বত্র। অভিযোগ এলেই সত্যি নয় এই কথাটা যেমন সত্যি, একই সঙ্গে সেটা সবার ক্ষেত্রেই সত্যি, এবং একই সঙ্গে অভিযোগ এলে সেটা নিয়ে কথাবার্তা হওয়া জরুরি, এটাও সত্যি। তো সেটাও কোথাও দেখা যাচ্ছে না, কারণটা আমরা সবাই জানি। গদি মিডিয়া হলো গদি মিডিয়া, এমনি এমনি হয়নি, সেটা তার নামে। এবং গদি মিডিয়ার যে আলোক প্রার্থী, যশব প্রার্থী যে সমস্ত তথাকথিত প্রগতিশীলরা, তারাও ভয়ের চোটে মুখ খুলছেন না যদি বাপুর না ডাকে। সব মিলিয়ে একটা চূড়ান্ত নীরবতা এটা চলছে, কিন্তু এটা রাখলে চলবে না। সেই জন্যই প্রথমেই বললাম যে এই ভিডিওটা যারা দেখছেন, শুনছেন, অতি অবশ্যই শোনাবেন। এতে সমস্ত কিছু একদম ভিডিও টিডিও দিয়ে টুইটার দেখিয়ে বলা হলো, অতি অবশ্যই শোনাবেন। আর আমাদের চ্যানেল যারা দেখেন তারা অতি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা হাইপ করবেন, অতি অবশ্যই করবেন, যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে ঠিক কী কেলেঙ্কারিটা ভারতবর্ষের বুকে চলছে এবং ঠিক কী বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি। তো আজকে এইটুকুই, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। ভিডিওগুলো যেগুলো দেখালাম, কথাগুলো যেগুলো বললাম, সেগুলোই যথেষ্ট মর্মান্তিক এবং বিপজ্জনক। নতুন করে আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, নমস্কার।